শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। গণতন্ত্রের অনুপস্থিতিতে এবারের বাজেট এক অদ্ভুত নাটকীয়তা। এবার গতানুগতিক জাঁকজমক নেই উচ্চ জিডিপির স্বপ্ন কিংবা মেগা প্রকল্পের ঢাকঢোল। সংসদে টেবিল চাপড়ানো উচ্ছ্বাসের বদলে নিঃশব্দ প্রত্যাশা। অর্থ উপদেষ্টা জানালেন 7,90,000 কোটি টাকার বাজেট দিয়ে জনজীবনে স্বস্তি ফেরানো কঠিন। তারপরও দেশ গঠনে গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার 3-0 ধারণা। অর্থনৈতিক সংকোচন, বৈদেশিক মুদ্রা নিয়ে চাপ, মূল্যস্ফীতি ও আয় বৈষম্যের বাস্তবতায় আসছে 2025-26 অর্থবছরের বাজেট, যে কারণে আগের যে কোনো সময় চেয়ে এবারের বাজেটের ভাষা বেশি সংযমী, লক্ষ্য বাস্তবসম্মত। বিপ্লবের অকুতভয় শহীদগণকে যারা। তবে এর মাঝেও কিছু উদ্যোগ রয়েছে যা আগে কখনো বাজেটে দেখা যায়নি। এবারই প্রথম সরকার জুলাই যোদ্ধাদের জন্য আয়করের নতুন ক্যাটাগরি চালু করছে। এর আওতায় তাদের করমুক্ত আয়সীমা হবে 5,25,000 টাকা। তবে এই সুবিধা মিলবে পরের 2 অর্থ বছরে। এর বাইরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য 405 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। তৈরি হবে আলাদা জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর ও জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গণ অভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে ইতিমধ্যে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে এবং গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। শীঘ্রই জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে। সুখবর আছে সরকারি চাকরিজীবীদের জন্য, কেননা আগামী 5 বছর তারা মহার্ঘ ভাতা পাবেন। এতে সরকারের গাঁট থেকে খরচ হবে প্রায় 82,000 কোটি টাকা। আবারও ফিরতে পারে অভিন্ন ভ্যাট হার, সে হার হতে পারে 15%, বাধ্যতামূলক হতে পারে ডিজিটাল ট্যাক্স রিটার্ন। বাজেটে গুরুত্ব পাচ্ছে সংস্কার কমিশন ও IMF এর সুপারিশ। এ কারণে ধীরে হলেও ভর্তুকি কমবে, নির্ভরতা বাড়তে পারে বিদেশি ঋণে। শীর্ষ 10 মন্ত্রণালয় পাবে 2,96,000 কোটি টাকা। এই বরাদ্দের সবচেয়ে বড় অংশ যাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে। দুর্নীতি এবং সুশাসনের অভাবে দেশের প্রায় সকল প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। তাই দেশকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে আমাদের অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা তৈরি করেছে। নতুন বাজেটের মাধ্যমে এবারই প্রথম দেশের জিডিপির আকার ছাড়িয়ে যেতে পারে $500 বিলিয়ন। একই সাথে বদলে গেছে বাজেটের গতানুগতিক দর্শন। অর্থ উপদেষ্টা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার যে কোনো উন্নয়নকে নয়, অর্থনীতির প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিচ্ছে। তবে এক্ষেত্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে তিনি মোটেই সন্তুষ্ট নন। একই সাথে শঙ্কা রয়েছে মার্কিন সরকারের নতুন শুল্ক আরোপ নিয়ে। বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করা হয়েছে, তার কোনো নেতিবাচক প্রভাবের আপাতত বাজারের উপর পড়ার সম্ভাবনা না থাকলেও এ বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে। এই সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও টেকসই ভিত্তি নিশ্চিত করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। জাতীয় সংসদ কার্যকর না থাকায় এবারের বাজেট অনুমোদন পাবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ব্যতিক্রম সময়, অর্থনীতিতে নানামুখী চাপ স্পষ্ট। তবুও কর কাঠামোতে স্বস্তি দিলেন না অর্থ উপদেষ্টা। বলা যায় বাজেটে বিছানো হয়েছে কর জাল। ব্যক্তির করমুক্ত আয়সীমা আগামী অর্থবছরের জন্য বাড়ানো হয়নি। এক্ষেত্রে নিবন্ধিত জুলাই যোদ্ধারা পাবেন ছাড়। বাড়তে পারে ইলেকট্রনিক্স যন্ত্র, মোবাইল ফোন সেট, সাবান, শ্যাম্পু, ফ্রিজ, এয়ার কন্ডিশনারের দাম, আর কমতে পারে অপরিশোধিত তেল, চিনির শুল্ক। টায়ার, টিউব, ব্রেক শু, বাস ও মাইক্রোবাসের আমদানির শুল্ক কমানোর চিন্তা করছেন অর্থ উপদেষ্টা। কমতে পারে সম্পত্তি নিবন্ধন ফি। এলএনজির উপর আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটকৃত তরল দুধ ও বল পয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজ, জীবন রক্ষাকারী ঔষধ এবং তুলা সহ আরও কতিপয় শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছে। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আগের সরকারের ধারাবাহিকতাই ধরে রেখেছে উল্লেখ করে বিএনপির নেতারা বলেছেন সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে।
জামাত ইসলামী বলছে গত বছরের তুলনায় খুব বেশি আলাদা না হলেও কিছু বিষয় ইতিবাচক পরিবর্তন এসেছে। আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর মত অবাস্তবায়নযোগ্য বাজেট কষ্ট বাড়াবে সীমিত আয়ের মানুষের। সংখ্যার তারতম্য ছোটোখাটো হয়েছে, কিন্তু প্রিন্সিপালের যে বাজেটের যে প্রিন্সিপাল ওই জায়গাটাই কিন্তু আমরা আগের মতো রয়ে গেছি। ওনারা ওনাদের মতো একটা বাজেট দিছে, সেটা বাজেট একটা আয় ব্যয়ের হিসাব, তবে বাজেট অলসো কিন্তু একটা আইন। আগের বাজেটেরগুলোর তুলনায় খুব বেশি ইমপ্রুভ করছে এটা আমাদের কাছে মনে হয়নি, তবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আছে। বাজেটে কাঠামোগত দুর্বলতা থেকে গেছে, বৈষম্যহীন সমাজ গঠনে সহায়ক হয়নি এবারের বাজেট মত সিপিডির। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বাজেটের শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে বরাদ্দ কমানোয় উদ্বেগ জানান। বলেন, সামাজিক সুরক্ষা খাতে ভালো বরাদ্দ থাকলেও এর বড় অংশই সরকারি কর্মচারীদের পেছনে খরচ হবে। অন্যদিকে বাজেটকে ব্যবসা বান্ধব মনে করছে না ঢাকা চেম্বার অফ কমার্স। রাজনৈতিক অস্থিরতা, ভারতের সাথে নন ট্যারিফ ব্যারিয়ার এবং IMF এর শর্ত বাজেট বাস্তবায়নে প্রভাব ফেলতে পারে বলেও মনে করে DCCI। এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার তীব্র নিন্দা জানিয়েছেন TIB। মূল বিষয়টা যে দর্শন বাজেটের, যে এখানে বৈষম্যবিহীন এর কথা, সমাজের কথা বলা হয়েছে, সেইটার প্রেক্ষিতে সেটা উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই। এটা আন্ডারস্টুড দ্যাট ইকোনমিকে কিন্তু আরও বাড়াতে হবে, আদারওয়াইজ যেভাবে যে লেভেলে আমাদের আনএমপ্লয়মেন্ট বাড়ছে সেই অনুযায়ী আমরা যদি বিজনেসমুখী না হতে পারি, ইকোনমিটা কিন্তু কন্টিনিউয়াসলি রিট্রাকশনের উপরে যাবে। ঐকমত্য কমিশনের সাথে প্রথম পর্যায়ের বৈঠকে রাজনৈতিক দলগুলোর যেসব বিষয়ে মতৈক্য হয়েছে সেগুলো নিয়ে জুলাই সনদ তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় আলোচনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা জানান। বলেন, বিভক্তিকরণের জন্য রাজনীতি সৃষ্টি করা হয়নি, রাজনীতি ঐক্যবদ্ধ হওয়ার জন্য। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জুলাই সনদ তৈরিতে যে বিষয় নিয়ে দ্বিমত রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। যে এই আলাপটা নিয়ে যেটুকু তফাৎ ছিল, দূরত্ব ছিল, সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে, দেখতে সুন্দর লাগবে, জাতীয় একটা সনদ হলো, অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি। আমাদের হাতে সময় খুব কম, কমিশনের মেয়াদ 15ই আগস্ট পর্যন্ত, কিন্তু আমরা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ তৈরি করতে সচেষ্ট। নতুন বাংলাদেশ নির্মাণের সংস্কার বাস্তবায়নে 5 আগস্টের আগেই জুলাই সনদ চায় প্রায় সব রাজনৈতিক দল। ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে নেতারা জানিয়েছেন, জাতির স্বার্থে সংস্কার প্রশ্নে নিজ নিজ অবস্থান থেকে ছাড় দিতে প্রস্তুত তারা। তবে 1 মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করে ডিসেম্বরের সংসদ নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখে না বিএনপি। বৈঠকে অংশ নেওয়া বেশিরভাগ দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে। সংবিধান সংক্রান্ত সংশোধনের যে সমস্ত প্রস্তাব বিভিন্ন দল দিয়েছে, আমাদের সাথে আলোচনা হয়েছে, সেটা তো আগামী 1 মাসের মধ্যে সনদে আসা সম্ভব। সব দল তো সব বিষয়ে একমত হবে এমন আমরা আশাও করি না। জাতীয় স্বার্থের ব্যাপক ক্ষতি না হলে আমরা সমন্বয় করেই সংস্কার আমরা করতে হবে, কিন্তু যেখানে জাতির স্বার্থের ব্যাপার আছে সেখানে জামাত কোনো কম্প্রোমাইজ করবে না। আমরা আমাদের যে কোনো জায়গা থেকে সরে আসতে প্রস্তুত আছি, কিন্তু সেটা অবশ্যই জাতীয় স্বার্থে হতে পারে। কোনো দলীয় স্বার্থে বা কোনো দলের চাপে সরকারও যাতে কোনো ধরনের সিদ্ধান্ত না নেয়, আমরা সেই বিষয়টি আহ্বান জানিয়েছি। বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে চায় ইন্দোনেশিয়া। দেশটির লক্ষ্য বাংলাদেশের সাথে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কের উন্নয়ন করা। সোমবার ঢাকার তেজগাঁওয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী আরমানাথা ক্রিস্টিয়াওয়ান নাসির। বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে প্রস্তুত বাংলাদেশ। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, যার মধ্যে মুসলিম অধ্যুষিত 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আদালত পূর্বের অবস্থান ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী জামাতে ইসলামী। দুপুরে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন জামাতে ইসলামীর নেতারা। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক MP AHM হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। গতকাল জামাতে নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের হাইকোর্টের দেওয়া রায়কে বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে দলটি নিবন্ধন ফিরে পাওয়ার পথ সুগম হয়। রবিবার সন্ধ্যায় আপিল বিভাগের আদেশের কপি ইসিতে পৌঁছায়। হাইকোর্ট যে অন্যায় আদেশটা দিয়েছিল, যে আদেশটা বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে তো প্রতীক সহই ছিল। সুতরাং এখানে তো এটা আদালতের আদেশ, এখানে ওনাদের তো না দেওয়ার কিছু নাই। প্রশাসনিক অর্ডার আর আপনি সুপ্রিম কোর্টের অর্ডার কোনটাকে মানবেন? এখানে তো কোনো সুযোগ নাই। পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার পরিবেশ না থাকলে গণতন্ত্র টিকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে গণতন্ত্র সংকট ও সমাধান শীর্ষক এক আলোচনায় তিনি বলেন, গণতন্ত্রকে সুদৃঢ় করতে হলে সকল শক্তিকে একসাথে কাজ করতে হবে। বিএনপির আরেক নেতা দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা না থাকলে গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়। অনুষ্ঠানটির আয়োজন করে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি গভর্নেন্স ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন PUTA। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামি ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামির যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট। আসামিদের ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের বিষয়ে আজ এই রায় দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে সন্তুষ্টির কথা জানিয়েছে মেজর সিনহার পরিবার, তবে কার্যকর হলেই চূড়ান্ত সন্তুষ্টি আসবে বলে জানান সিনহার বোন ও মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস। বাদীপক্ষের অভিযোগ, তৎকালীন SP মাসুদ হোসেন এ ঘটনায় জড়িত ছিল, তাকে বিচারের আওতায় আনা যায়নি, তাকে চার্জশিট থেকে জোর করে বাদ দেওয়া হয়েছিল। চট্টগ্রামে কুকিচির ন্যাশনাল ফ্রন্ট KNF এর ইউনিফর্মের কাপড় তৈরি সন্দেহে একটি ফেব্রিক্স কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদগাঁওয়ের বাহির সিগন্যাল শিল্প এলাকায় অয়েল ফেব্রিক্স কারখানায় অভিযান চালানো হয়। এ সময় মালিকপক্ষের 4 জনকে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। একটি কভার্ড ভ্যানে কাপড়ের রোলও নিয়ে যাওয়া হয় থানায়। পুলিশ জানায়, সম্প্রতি বিভিন্ন কারখানা থেকে জব্দ হওয়া পাহাড়ি সন্ত্রাসবাদী সংগঠন KNF এর পোশাকগুলো তৈরিতে যে কাপড় ব্যবহৃত হয়েছে সেসব এই কারখানায় তৈরি হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে জড়িতদের গ্রেফতার দেখানো হবে। একটা ভদ্রলোক NI ট্রেডিং এর আমাদেরকে অর্ডারটা দিছে, আমরা ওরা সুতাও দিছে, ক্যাশ টাকা দিয়ে ফেব্রিক্সটা বানাই নিছে। আমরা তো জানি না এটা কিসের ফেব্রিক্স, কি বানাবে। আর মার্কেটিং ম্যান অর্ডারটা নিয়ে নিছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের অতিরিক্ত DIG শেখ রফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রীর নামে পৃথক 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থে 2,09,00,000 টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদ অসাধু উপায়ে অর্জন ও ভোগ দখলে রেখে এবং তার ব্যাংক হিসেবে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত মোট 2,83,00,000 টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে। এছাড়া ফারহানা রহমান 39 লাখ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ দ্বারা 2,09,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং ভোগ দখলে রেখে এবং তাঁর ব্যাংক হিসাবে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত মোট 2,83,00,000 টাকারও বেশি স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।
প্লাস্টিকের বিকল্প পণ্যের দাম অনেক বেশি হওয়ায় প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। একই সাথে কার্যকর আইনগুলো না মানার প্রবণতা ও জনসচেতনতার অভাবও এর জন্য দায়ী। সকালে জাতীয় প্রেস ক্লাবে আগামী 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উঠে আসে এসব বিষয়। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস এবং অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ এডাব যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। সেখানে এবছরের পরিবেশ দিবসের প্রধান প্রতিপাদ্য প্লাস্টিক দূষণের অবসান নিয়ে আলোচনা ও মতামত দেন আলোচকরা। তারা বলেন, প্লাস্টিক অনেক সহজলভ্য ও সহজে পরিবহনযোগ্য। এর বিকল্প আনতে গেলে এই দুটি বিষয় মাথায় রাখতে হবে। সেই সাথে এই বিষয়ে কার্যকর আইনের যথাযথ প্রয়োগ ও নিশ্চিতে জোর দেন তারা। প্লাস্টিককে কেন স্মার্ট বলছি? এটি পাতলা, এটি যেখানে সেখানে পাওয়া যায়, সহজলভ্য, এটি সহজে পরিবহন করা যায়। একটি সাইকেলে করে 1 ট্রাক সম পরিমাণ স্পেসের প্লাস্টিক আপনি পরিবহন করতে পারবেন। অতএব তার বিকল্প যখন আমরা কিছু চিন্তা করব, তারও কিন্তু সেই গুণগুলো নিয়ে আসতে হবে, মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। কেরানীগঞ্জের সড়ক ও জনপদের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। সোমবার বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত উপজেলার আবদুল্লাপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গুড়িয়ে দেওয়া হয় সওজের জায়গা ও ফুটপাত দখল করে গড়ে তোলা শতাধিক স্থাপনা। এলাকাবাসী জানায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখলদারদের মাইকিং করে সরে যেতে বললেও তারা সরেনি। রাস্তা ও ফুটপাত দখল মুক্ত হওয়ায় খুশি স্থানীয়রা। যশোরের নীলগঞ্জ ব্রিজ থেকে ভারতে পাচারের সময় 12টি স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে শহরতলির ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে লিটন রায় নামে সেই পাচারকারীকে আটক করা হয়। পরে তার জুতার সোলের মধ্যে রাখা 12টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় 2,03,00,000 টাকা। গাজীপুরে বাস কাউন্টারে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী। সন্ধ্যায় ভোগড়া বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে উত্তরবঙ্গের 2টি বাস কাউন্টার থেকে 3 জনকে আটক করে সেনাবাহিনী ও পুলিশ। সেই সাথে বাকি কাউন্টারে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা না নিতে সাবধান করা হয়। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে চট্টগ্রামের পটিয়ায়। উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত সভায় দলটির নেতারা বলেন, 5ই আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও জনগণের সরকার আজও প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সহ অনেকে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে 1000 দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। সকালে পঞ্চসোনা পুনর্বাসন কবরস্থান মাদ্রাসা প্রাঙ্গণে এসব উপহার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। প্রতিষ্ঠানটির CSR কার্যক্রমের আওতায় ঈদ উপহারের মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। এ সময় নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুদ্ধবন্ধে কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হল রাশিয়া ইউক্রেনের মধ্যে 2য় দফার বৈঠক। তুরস্কের উদ্যোগে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। সোমবার বৈঠকে আবারও বন্দি বিনিময় নিয়ে সিদ্ধান্তে পৌঁছায় মস্কো ইউক্রেন। তবে বিদ্যমান ইস্যুগুলো নিয়ে দুই পক্ষের অবস্থানে আরও স্পষ্ট হয়েছে বিভাজন। ইউক্রেনীয় প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে আলোচনায় অংশ নেন রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।